আজকে আমরা শিখব প্রক্ষেপকের গতি অর্থাৎ প্রাসের গতি। তো প্রথমে জানবো যে প্রাস কি বা প্রক্ষেপক কি। কোন বস্তুকে যদি অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয় তাহলে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। যেমন আমরা যদি কোন একটি তলে কোন একটি বিন্দু থেকে একটা বস্তুকে এই বরাবর নিক্ষেপ করি তাহলে এই নিক্ষিপ্ত বস্তুটাকে বলা হবে প্রক্ষেপক বা প্রাস। আমরা মনে করলাম কোন একটা বস্তুকে আমরা এরকম ও বিন্দু থেকে ইউ বেগে অনুভূমিকের সাথে আলফা কোণে তাকে নিক্ষেপ করলাম এবং বস্তুটি সে এইভাবে গিয়ে এখানে পড়ল। তো কোন বস্তুকে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হবে এই বিন্দুকে বলা হবে নিক্ষেপণ বিন্দু, আর যে বিন্দুতে গিয়ে বস্তুটি এই অনুভূমিক তলে পৌঁছাবে এটাকে বলা হবে পতন বিন্দু। তো এই নিক্ষেপণ বিন্দু আর পতন বিন্দু এর মধ্যকার দূরত্বকে বলা হবে অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তো প্রথমে আমরা হিসাব করব যে এই প্রাসের গতির ক্ষেত্রে এই যে তার আদি বেগ অর্থাৎ যে বেগে তাকে নিক্ষেপ করলাম তার অনুভূমিক উপাংশটা কত। তো আমরা জানি কোন বস্তুকে যদি কোনো একটি বেগে নিক্ষেপ করা হয় তাহলে যেদিকে কোণ থাকে সেই দিকে তার অংশক হয় ইউ cos আলফা, আর উলম্ব দিকে এই আদি বেগের উপাংশ বা অংশক হয় ইউ sin আলফা। এখন আমরা হিসাব করব যে এই প্রক্ষেপক বা প্রাসটি সে যে এই পথে গিয়ে এখানে গিয়ে পড়লো তো তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। আমরা বুঝতে পারছি যে এই জায়গাটাতে সে সবচেয়ে বেশি উচ্চতায় থাকবে, তো এই উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে। তো এখানে আমাদের সবচেয়ে বেশি ভালো করে যেটা বুঝে নিতে হবে সেটা হলো ইউ cos আলফা হলো আদি বেগের অনুভূমিক উপাংশ যেটা সমবেগ, কারণ এই বরাবর কোনো ত্বরণ থাকে না। কিন্তু ইউ sin আলফা হলো উলম্ব বরাবর আদিবেগের অংশ অর্থাৎ আদিবেগ, যে ক্ষেত্রে যত উপরের দিকে উঠবে তত তার বেগ হ্রাস পাবে, কারণ উপরের দিকে উঠলে অভিকর্ষ ত্বরণ জি বিপরীত দিকে কাজ করে। তো প্রথমে আমরা যে এখানে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করব, তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় নির্ণয় করব, তো সেক্ষেত্রে আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়। তো বেগ শূন্য হয় এখানে, তো বেগ বলতেই শুধু একদিক না, বেগের দুইটা উপাংশ আছে, একটা হলো অনুভূমিক উপাংশ আর একটা হলো উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশকে বলে vx আর উলম্ব উপাংশকে আমরা বলি vy। মনে রাখতে হবে এই vx টা হলো এই বেগ, অর্থাৎ এদিকে যেহেতু সমবেগ তাহলে এর গতিপথের সব জায়গায় বেগের অনুভূমিক উপাংশটা অর্থাৎ vx এর মান হবে u cos আলফা। সেটা কখনো এই ভূমিতে পড়ে যাওয়া আগ পর্যন্ত সেটা কখনোই কম বা বেশি হবে না, অর্থাৎ সমবেগে থাকবে, সেটা শূন্য হওয়ার সুযোগ নেই। সুতরাং সর্বোচ্চ উচ্চতায় আমার আসলে vy শূন্য হবে। তো আমরা এর আগে শিখেছিলাম 9 শিখেছি v সমান u প্লাস at। যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন আমরা শিখেছিলাম v সমান u মাইনাস gt, অর্থাৎ ত্বরণের মান হয় মাইনাস g। এই ক্ষেত্রে শুধু একটা পরিবর্তন হবে, এটাও আসলে v, তবে উলম্ব বরাবর v। এখানে আদিবেগটা হবে আমার উলম্ব বরাবর আদিবেগের উপাংশ, এটাকেই আমার আদিবেগ ধরতে হবে, অর্থাৎ u হবে u sin আলফা মাইনাস gt করতে মাইনাস gt। তো এই সর্বাধিক উচ্চতায় আমার vx শূন্য হবে না, vy শূন্য হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি vy এর মান শূন্য বসাই তাহলে t এর মান যা পাবো সেটাই হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তো সেটা কত হয় আমরা দেখি যে u sin আলফা মাইনাস gt, অর্থাৎ gt সমান হলো u sin আলফা, এর অর্থাৎ t সমান হলো u sin আলফা বাই g। এটাই হলো আমার প্রথম সূত্র যে কোনো প্রক্ষেপক বা প্রাস সেটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় লাগে সেটার সূত্র হলো এই বক্স দেয়াগুলোকে তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো দিয়েই তোমাদের পরবর্তীতে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তো এরপর আমরা শিখব যে বিচরণ কাল কত। আমরা বিচরণ কালকে বড় হাতের টি বলি।
তো বিচরণকাল অর্থ হলো এখান থেকে তাকে ছুঁড়ে মারার পরে সে যে পতন বিন্দু পর্যন্ত আসলো এর জন্য যে সময়টুকু লাগলো সেটাকে বলে বিচরণকাল। আমরা জানি উঠতে ঠিক যত সময় লাগে ওই একই পরিমাণ নামতেও ঠিক তত সময় লাগে, অর্থাৎ বিচরণকাল বা উড্ডয়নকাল বা যদি বলে প্রাসটি কতক্ষণ শূন্যে থাকবে একই কথা, সেটা হবে এই উঠতে যে সময় লেগেছে তার দ্বিগুণ, অর্থাৎ ইউ সাইন আলফা বাই জি এই ছোটটি এর মানের দ্বিগুণ। তার অর্থ হলো এর আগে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে 2u sin আলফা বাই জি। এটা হলো আমার দ্বিতীয় সূত্র। এরপরে আমরা হিসাব করব যে এই প্রাসটি অনুভূমিক পাল্লার মান কত, আর এর মান কত। তো এই আর এর মান বের করার জন্য আমরা বুঝে নেব যে এই ও থেকে এ দূরত্ব, এতটুকু দূরত্ব হলো আর এর মান। তো এই বরাবর যেহেতু সে সমবেগে চলে এবং আর যেহেতু একটা সরল, তো আমরা 9 এ জানতাম s vt। তো s যদি vt হয় সমবেগের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে s বলতে তো r, আর v বলতে হলো u cos আলফা, আর t বলতে হলো এটা টোটাল পড়তে যে সময় লাগে সেই সময়কালে এই বেগ নিয়ে এসে কতটুকু সামনে যাচ্ছে, অর্থাৎ বড় t। তাহলে এখন আমরা যদি বড় t এর মান বসায় দেই তাহলে হয় u cos আলফা গুণ 2u sin আলফা বাই g, যেটাকে আমি যদি আর একটু করে লিখি u আর u গুণ করলে হচ্ছে u স্কয়ার আর 2 sin আলফা cos আলফা। 2 sin আলফা cos আলফা আমরা একটা ত্রিকোণমিতির সূত্র জানি যে sin 2 আলফা, আমরা যে sin 2 এর সূত্র জানি 2 sin 2 এর সমান 2 sin a cos a, তো সেই অনুযায়ী এখানে u স্কয়ার sin 2 আলফা ভাগ g। এটা হলো আমার অনুভূমিক পাল্লা সূত্র। অনুভূমিক পাল্লা সম্পর্কে আরো দুটো কথা আমাদের শিখতে হয়, সেটা হলো অনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান কত এবং কোন শর্তে তা হয়। আমরা যদি আদি বেগটাকে পরিবর্তিত না করি তাহলে এই আর এর মান তখনই সর্বোচ্চ হবে যখন sin 2 আলফার মান সর্বোচ্চ হবে। তো আমরা জানি sin 2 আলফার সর্বোচ্চ মান হলো 1 মানে sin 90 ডিগ্রি, অর্থাৎ 2 আলফার মান 90 ডিগ্রি, অর্থাৎ আলফার মান 45 ডিগ্রি। তো আলফার মান যদি 45 ডিগ্রি হয় অর্থাৎ sin 2 আলফার মান মানে sin 90 ডিগ্রি মান যদি 1 হয় তখনই আর এর মান সর্বোচ্চ হয়। তো আর এর সর্বোচ্চ মান তাহলে দাঁড়ায় u স্কয়ার আর sin 2 আলফার মান 1 বাই g, অর্থাৎ u স্কয়ার বাই g। এটা আমরা আর ম্যাক্স এর সূত্র হিসেবে এটা ঠিক করে রাখবো। এই অনুভূমিক পাল্লা আর নিয়ে সর্বশেষ যে আরেকটি কথা আছে সেটা হলো যে কোন একটি প্রাস বা প্রক্ষেপককে আমরা যদি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, ধরে নাও যে 30 ডিগ্রি কোণে তাকে নিক্ষেপ করলাম, তো এর কারণে আর এর মান হলো ধরো 100 মিটার। তো আমরা যদি এটাকে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, কোণের মান যদি 60 ডিগ্রি করি, তো তখন দেখা যাবে সে ওই একই জায়গায় পড়ছে, অর্থাৎ আর এর মান 60 ডিগ্রি কোণের জন্য 100 মিটারই হচ্ছে। এর অর্থ হলো কোন একটি প্রাসকে যত বোঝাতে চাচ্ছি যে কোন একটি প্রাসকে যত কোণে নিক্ষেপ করলে কোন একটি কোণে নিক্ষেপ করলে সে যত দূরত্ব যায় ওই কোণের পুরো কোণে নিক্ষেপ করলেও সে কত দূরত্ব যায়। এর অর্থ কেউ যদি আলফা কোণে কোন একটা বস্তুকে নিক্ষেপ করে, অর্থাৎ তার নিক্ষেপণ কোণ যদি হয় আলফা, তাহলে সেক্ষেত্রে আর এর মান যা হবে যদি সে 90 মাইনাস আলফা এই কোণে নিক্ষেপ করে তাহলেও তার অনুভূমিক পাল্লা আর হবে। তো তখন প্রশ্ন হয় যে এটা কেন হয়, কি কারণে হয়। তো আমরা একটু দেখলে বুঝতে পারবো যে আর এর সূত্রটাকে আমি যদি লিখি যে আর সমান হলো u স্কয়ার sin 2 আলফা বাই g। তো আমি যদি এখানে লিখি যে u স্কয়ার sin 2 আলফা সূত্র লিখি 2 sin আলফা cos আলফা ভাগ g। তো এটা তো আর এর সূত্র। আমি যখন বললাম যে না আলফা কোণে নিক্ষেপ করব না 90 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করব, তো তখন ধরে নিলাম আর এর মান হবে r প্রাইম। তো আমার সেটা হবে 2u স্কয়ার sin 90 মাইনাস আলফা cos 90 মাইনাস আলফা বাই g। তো আমরা জানি sin 90 মাইনাস আলফা মানে হলো cos আলফা আর cos 90 মাইনাস আলফা হলো sin আলফা বাই g। তাহলে দেখা যায় যেটা মানেই তো সেই r, তাহলে r প্রাইম অবশ্যই r এর সমান হচ্ছে। তাহলে আমরা মনে রাখবো কোন কোণে নিক্ষেপ করলে
কোন একটি কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের অনুভূমিক পাল্লা যত হয় ওই কোণের পুরো কোণে নিক্ষেপ করলেও অনুভূমিক পাল্লার মান তত হয়। এটা এরকম একটা ছবি মাথার মধ্যে যদি আমরা রেখে দিই এই আর এটা রেখে দিই এই, তাহলে আমরা বুঝতে পারবো। তবে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে আমরা যখন দেখলাম সর্বোচ্চ অনুভূমিক পাল্লা হয় তখন যখন 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়। তো 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সে সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে। মনে করো এটা হলো 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছে, তো সেক্ষেত্রে সে সবচেয়ে বেশি দূরত্বে পড়বে, আর ম্যাক্স হবে। তো আমরা 6টা সূত্র শিখবো, তার মধ্যে আমরা একটা দুইটা তিনটা সূত্র অলরেডি শিখে ফেলেছি। এরপরে আমরা শিখবো যে টি সময় পরে কোন একটা প্রাসের বেগ, এটা তো আদিবেগ তো এত, কিন্তু কোন একটা টি সময় পরে সেই প্রাসের বেগ, মনে করি যে কোন এক সময় সে এখানে আছে, তো ওই অবস্থায় তার বেগ কত হবে। তো ওই অবস্থায় তার বেগ কত হবে, অর্থাৎ টি সময় পরে বেগ কত হবে সেটা নির্ণয়ের জন্য টি সময়ে বেগ নির্ণয়ের জন্য আমরা প্রথমে বের করব যে টি সময় পর তার অনুভূমিক বেগ vx কত হবে, যেটা আগে বলছিলাম যে vx টা কত। তো vx হবে তো সবসময় এটা তো সমবেগ, সেটা হবে u cos আলফা, এটা তো সময়ের উপর নির্ভর করে না, এটা তো চেঞ্জই হয় না। তাহলে যে কোনো সময় পরে বেগের অনুভূমিক অংশ হবে vx সমান u cos আলফা। এটা আমরা যখন কোশ্চেন সলভ করব দেখব এটা খুবই গুরুত্বপূর্ণ কথা হিসেবে মনে রাখতে হবে যে বেগের অনুভূমিক উপাংশ অর্থাৎ u cos আলফা সবসময় একই থাকে, অর্থাৎ এটা সমবেগ, সব জায়গায় অনুভূমিক উপাংশটা একই থাকবে। কিন্তু টি সময় পরে উলম্ব বেগ vy, সেটা তো আমরা যে শিখেছিলাম v সমান u - gt উপরের দিকে নিক্ষেপ করলে তো সেরকম হবে, কিন্তু এই উলম্ব বরাবর আমার আদিবেগটাকে u কে সবসময় u sin আলফা এটা মাথায় রাখতে হবে। এটা আমরা বলে আসছি যে উলম্ব বরাবর যখন হিসাব তখন আদিবেগটা u sin আলফা, কারণ আদিবেগের উলম্ব উপাংশ যেটা সেটাই উলম্ব বরাবর আদিবেগ। আসলে আমরা তির্যক জিনিসকে একটা অনুভূমিক দিক একটা উলম্ব দিকে করে নিয়ে আমরা 19 এ যেভাবে শিখেছিলাম সেইভাবে ঠিক আমরা এর উত্তরগুলি করছি। তার মানে এখানে লিখতে হবে u sin আলফা, যেহেতু u মানে u sin আলফা তাই u sin আলফা লিখলাম। তাহলে টি সময় পরে বেগ হবে v সমান √vx স্কয়ার যোগ vy স্কয়ার। যদি মনে হয় এমন কেন, সেটা আর কিছু হবে কিনা, তাহলে আমরা একটু বুঝে নিই যে কোন একটা জায়গা আমরা মনে করলাম যে এই পয়েন্টের বেগ নির্ণয় করছি, তো এই পয়েন্টটা vx তো এখানে, vy তো এদিক বরাবর, এবং আমরা দেখতে পাচ্ছি vx আর vy এর মধ্যবর্তী কোণ, এই কোণটা হলো 90 ডিগ্রি। তো এই দুই বেগের লব্ধি বেগ, আমরা তো জানি বেগ হলো ভেক্টর, তাহলে তার লব্ধি বেগ সামান্তরিক সূত্র দিয়ে হবে। তো সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি বেগ v সমান হয় √vx স্কয়ার যোগ vy স্কয়ার যোগ 2 vx গুণ vy cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মানে যেহেতু 0, তাহলে মানে ওটা আমার লিখতে হয় না, আমরা বেগের সূত্র লিখি vx স্কয়ার যোগ vy স্কয়ার। অর্থাৎ আমরা বেগের এই সূত্রটা এইভাবে লিখব, এটা হলো আমার বেগের সূত্র। তো বেগ বের করার আগে আমরা vx আর vy বের করে নেব। কেউ একেবারে এখানে vx এর এটা বসায় দেয় আর vy এর জায়গায় এটা বসায় দেয়, স্কয়ার রুট দিয়ে দেয়, এখানে মান বসায় দেয়। তো এটা হলো আমার বেগের সূত্র। আমার সূত্র হলো 4টা। এরপরে আমরা আসবো সর্বোচ্চ উচ্চতার সূত্র নির্ণয় করব, যে একটা প্রাস সর্বোচ্চ কত উচ্চতায় সে ওঠে। তো সেটার জন্য আমরা যদি এখন হিসাব করি, আগে এগুলো আগে মুছে দিই, আমরা যদি সেটা হিসাব করি, এখানে হিসাব করি যে সর্বোচ্চ উচ্চতাটা কত হবে। তো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা এরকম সূত্র ব্যবহার করতে পারি যে v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh। তো সর্বোচ্চ উচ্চতার জন্য আমরা এবং একটু আগে বলেছি যে vy শূন্য হয় সর্বোচ্চ উচ্চতায়, তো এই vy লিখবো, আর উলম্ব বরাবর হিসাব যেহেতু, তাহলে u হয়ে যাবে u sin আলফা। তাহলে u sin আলফা স্কয়ার মাইনাস 2gh। তো আমি এটাকে লিখবো 0, এটাকে লিখবো u স্কয়ার sin স্কয়ার আলফা মাইনাস 2gh। 2gh মাইনাস এই পাশে নিয়ে আসলাম, তাহলে 2gh সমান u স্কয়ার sin স্কয়ার আলফা, তাহলে h সমান u স্কয়ার sin স্কয়ার আলফা ভাগ 2g। এটা হলো সর্বাধিক উচ্চতার সূত্র। তো আমরা 5টা সূত্র শিখে ফেলেছি, এবার সর্বশেষ সূত্রটা শিখব। সেটা হলো যে এই প্রাসের গতিপথের সমীকরণটা কি হবে। তো কোনো কিছুর গতিপথের সমীকরণ বলতে এমন সমীকরণ যার মধ্যে x আর y অর্থাৎ পরিবর্তনশীল রাশি শুধু থাকে।
পরিবর্তনশীল রাশি x আর y এর মাধ্যমে তাকে প্রকাশ করতে হয়। তো সেটা বের করার জন্য আমরা চলে যাই, আমরা যদি সেই অংশটা বলি পরেরটা, তো সেটার জন্য আমরা হিসাব করব যে আমরা লিখতে পারি যে কোনো t সময়ে অনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব x যদি আমরা মনে করি, তো আমরা জানি অনুভূমিক যে কোনো অতিক্রান্ত দূরত্ব, যে কোনো t সময়ে অতিক্রান্ত দূরত্ব সেটা সমবেগে যে সূত্র s সমান vt, তো অনুভূমিক বরাবর v হলো u cos আলফা আর t করতে t। তো মনে রাখতে হবে এই t এর মান যদি বড় হাতের t হয় অর্থাৎ বিচরণকাল হয়, তখন এই অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব অনুভূমিক পাল্লা r এর সমান। আর এটা কিন্তু ছোট টিও না বড় টিও না, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়ও না, এটা মানে বিচরণকালও না, এটা হলো যে কোনো টি সময়, 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড, যে কোনো টি সময়ে সে কতটুকু অনুভূমিকভাবে বরাবর অতিক্রম করবে তার রাশি। তো আমরা এটাকে দিলাম 1 নাম্বার। এবার আমরা আসবো y বরাবর, উল্লম্ব বরাবর। y হলো উল্লম্ব বরাবর সরণ অর্থাৎ s। তো আমরা জানি উল্লম্ব বরাবর সরণ s সমান ut মাইনাস হাফ gt স্কয়ার। তো উল্লম্ব বরাবর u বলতে তো u sin আলফা, t করতে t, তাহলে ut মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে আমরা যদি উল্লম্ব বরাবর লিখি তাহলে শুধু u এর আমরা যে লিখতাম s সমান ut মাইনাস হাফ at স্কয়ার gt স্কয়ার, সেটাকে এখন লিখছি শুধু u এর জায়গায় u sin আলফা, আর তাছাড়া সব ঠিক আছে। আর s এর জায়গায় আমরা লিখছি y, যাতে বুঝতে পারি উল্লম্ব বরাবর। তো আমরা এখন কি করব, 1 নাম্বার সমীকরণ থেকে t এর মানটা বের করব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি t সমান x বাই u cos আলফা। তো সেটা এই সমীকরণে বসাই দিলে যেটা পাবো সেটাই হবে প্রাসের গতিপথের সমীকরণ। অর্থাৎ আমি এখানে u cos u sin আলফা করতে sin আলফা থাকবে, t এর মানটা বসাবো। তো t মানে হলো x বাই u cos আলফা, x বাই u cos আলফা মাইনাস হাফ gt স্কয়ার, t মানে x বাই u cos আলফা তার হোল স্কয়ার। তাহলে এখানে u আর u কেটে গেল, x করতে x, sin বাই cos হলো tan আলফা মাইনাস এখানে হচ্ছে g, x এর স্কয়ার করলে x স্কয়ার, নিচে আছে 2 আছে u স্কয়ার cos স্কয়ার আলফা। এটা হলো প্রাসের গতিপথের সমীকরণ। তো এই প্রাসের গতিপথের সমীকরণ এটা হলো একটা প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্ত কি সেটা ম্যাথে কোনিক্সে তোমরা শিখতে পারবে যে পরাবৃত্ত কি। তো আমরা 6টা সূত্র শিখে ফেলেছি, এখন শুধু এতটুকু জানবো এবং এই 6টা সূত্র ঠিক করে ফেলবো। এই 6টা সূত্র দিয়ে তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, সেই কাজগুলো তোমরা করবে, তাহলে 6টা সূত্র ক্লিয়ার হবে। এরপরে আমরা প্রাসকে এরকম ছাড়া আর কোন কোন জায়গায় কোন কোন ভাবে নিক্ষেপ করা যায় সেগুলো নিয়ে আমরা আরেকটা আলোচনা করব। কিন্তু তার আগে প্রথমে আমার বেসিক যে কনসেপ্ট সেটা এখান থেকে নিতে হবে, আর সেগুলি খুব ছোট কথা, অল্প একটু কাজ করলে হয়ে যাবে। তো তোমাদের আমি এখন একটা সমস্যা দিচ্ছি, তোমরা সেই সমস্যাটা থেকে এগুলির উত্তর করবে। সেটা হলো, মনে করো যে কোনো একটা বস্তুকে তুমি অনুভূমিকের সাথে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে এবং তার কোণটা হলো তোমার দিলাম 30 ডিগ্রি সেলসিয়াস কি 60 ডিগ্রি সেলসিয়াস দিলাম, 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রাসটা গিয়ে পড়বে এরকম, এটা মুভি দুইটাই বিন্দু, তো এটা তো ইউ, এটা আলফা। তো প্রথম প্রশ্ন হলো এই প্রাসটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? প্রাসটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? দ্বিতীয় হলো প্রাসটির বিচরণ কাল নির্ণয় করো। তিন নাম্বার হলো প্রাসটির অনুভূমিক
পাল্লা। 4 নম্বর হলো প্রাচীর সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? উঠবে। 5 নম্বর হলো 2 সেকেন্ড পরে প্রাচীর বেগ নির্ণয় করো। আর 6 নম্বর হলো অনুভূমিক 10 মিটার দূরত্বে প্রাচীর কত উচ্চতায় থাকবে? উচ্চতায় থাকবে। আরেকটা দিক সেটা হলো 7 নম্বর, যখন প্রাচীর 5 মিটার উচ্চতায় থাকে, 5 মিটার উচ্চতায় থাকবে, তখন অনুভূমিক দূরত্ব কত হবে বা অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো আজকে এই পর্যন্ত। এরপরের ক্লাসটাতে দেখাবো যে কিভাবে অন্যান্য ক্ষেত্রে প্রাচীর নিক্ষেপ করা যায়, যেমন কোনো একটি বিল্ডিং এর উপর থেকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করলে কি হয়, সেখান থেকে উপরের দিকে নিক্ষেপ করলে কি হয়, সেখান থেকে অনুভূমিকের সাথে নিচের দিকে কোণ করে যে নিক্ষেপ করি তাহলে কি হয়, অর্থাৎ আরো 3 রকম। তো সেগুলি আসলে কঠিন কিছু না, এটা যদি পারা যায় সেটা একেবারে সোজা। তো আমরা তাহলে এই কাজগুলি তোমরা করবা, ওই সূত্রগুলো ব্যবহার করে করে ঠিক করবা। যদি না পারো তো জানার আশা করি তোমাদের আবার ঠিক করে দিয়ে পরের অংশগুলো করবো। তো ঠিক আছে।